সোল রিজন হলো ক্ষমতায় আসতে পারে। এতদিন 10 বছর ক্ষমতা ভোগ করে শুভেন্দু বলছে যে আমি কিছু পাইনি, আর কি দেবে বাবা? তোমার বাবাকে রাজ্যসভায় লোকসভার মেম্বার, ভাইকে লোকসভার মেম্বার, এখানে কাঁথি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, তুমি বলছো স্বজন পোষণের কথা। মমতা, তুমি নিজে কি? তুমি নিজে কি ছিলে? আর সবচেয়ে মজা হলো এতদিন বুক ফুরিয়ে চলতে এরাম, যেই দল ছেড়েছে রাজ্যপালের কাছে বলছে আমায় প্রোটেকশন দিন। মানে এত পপুলার লিডার, মার খাওয়ার ভয়ে প্রোটেকশন দিন। আচ্ছা নন্দীগ্রাম, তোমরা সাংবাদিক বললাম তো, মানে এত বাজে হয়ে গেছো। নন্দীগ্রামের লড়াইটা তো আমি দেখেছি। নন্দীগ্রামে মুসলমানদের জন্য সিপিএম পিছিয়ে গেছিল, যখন নন্দীগ্রাম বললো ইয়ে হবে, ইন্ডাস্ট্রিয়াল হাব হবে, মুসলমানরা ওখানে রিজেক্ট করল, যারা জমির মালিক। পরে ইয়ে গেছে, যখন সিপিএম বললো না আমরা নিচ্ছি না, তার সত্ত্বেও আন্দোলন হচ্ছে, ফাঁকা মাঠে আন্দোলন, তখন শুভেন্দু গেছে। হ্যাঁ, এবার শুভেন্দু জিতবে, ওখানে মুসলিম মেজরিটি, জিতে আসুক। বিজেপি জয় শ্রীরাম বলবে, মুসলমানদের কাছে ভোট চাইবে, এবার আসুক। হ্যাঁ, তুমি বলছো কিছু পাওনি, তুমি 3খানা ডিপার্টমেন্টের হেড ছিলে। মানে মমতা ব্যানার্জির পরেই তোমার ক্ষমতা ছিল। মমতা ব্যানার্জি তোমাকে তুষ্ট করার জন্য দিয়েছে, যে কি কারণে আমি জানি না, তুষ্ট করার জন্য। 4টে জেলা তোমার ভার দিয়েছে। জেলায় ভার কি বোঝে? আজকে গণতন্ত্রের কথা বলছো। মুর্শিদাবাদে কংগ্রেসের ছেলেদের, যেখানে কংগ্রেস বোর্ড পেয়েছে, মিউনিসিপাল বোর্ড, সেখানে তুমি এদের কাউকে পুলিশ দিয়ে, কাউকে পয়সা দিয়ে তাদের ভাঙিয়ে নিজস্ব বোর্ড করেছো। এবং কংগ্রেসের যে প্রেসিডেন্ট, তাকে তুমি 2 বছর জেল খাটিয়ে দিয়েছো নার্কোটিক ড্রাগসে। পুলিশকে দিয়ে অভিযোগ করিয়ে দিল যে নার্কোটিক ড্রাগস। 2 বছর বাদে জানা গেল যারা সই করেছিল অভিযোগে, বলে আমরা জানি না, শুভেন্দু বাবু আমাদের জোর করে পুলিশের হাতে তুলে দিয়ে আমাদের দিয়ে অভিযোগ করিয়েছে। তো এই তো মাল। আমি মাল কথাটা বলছি। এইসব এলিমেন্ট আমাদের রাজনীতিতে ছিল। হ্যাঁ, তুমি কি করনি ভাই? আর সবচেয়ে বড়, আমি অকৃতদার। আরে অকৃত, বিয়ে করিসনি, তোর ব্যাপার। তো অনেক অ্যান্টি, বিল্লা রঙ্গাও বিয়ে করেনি। হ্যাঁ, রেপের আসামি ছিল। তো অকৃতদার ক্যান্ডিডেট, দ্যাট বি আ কোয়ালিফিকেশন না। আমি ব্যাচেলার বলে যা ইচ্ছে করব। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিয়ে জনান্তিকে শোনা যাচ্ছে যে অমিত শাহকে বলেছেন যে আই এম এ স্টুডেন্ট অফ ইনফ্যান্ট, আমাকে শিখিয়ে নেবেন। রাজ্যের প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন সাংসদ, 2-3টে সংস্থার চেয়ারম্যান, তিনি যখন এই কথা বলেন, রাজনৈতিক মহলের কিরকম শুনতে লাগে অরুণ আবদার কাছ থেকে শুনে নেব। আমি আনন্দবাজার থেকে বলছি, আনন্দবাজার দেখি বলি যে আমি বাচ্চা, আমাকে শেখান। বাচ্চা কিসে? পকেট মারিতে। আগে ভালো পকেট মেরেছি, চুরিচামারি করেছি, মানে এখন ডাকাতের কাছে গিয়ে বলছে আমাকে শেখান ডাকাতিটা। ওকে শেখাবে? মানে এরম মানে লজ্জাহীন লোক আমি দেখিনি। এতদিন বললো আমার সঙ্গে মতের মিল হচ্ছে না। কি মতের মিল জিজ্ঞেস করলে বলতে পারে না মতের। হ্যাঁ, আমাকে সেরকম পাত্তা দেওয়া হচ্ছে না। তোমাকে আর কি পাত্তা দেবে? আর 5 বছর আমি বলছি তো, যেদিন ওকে সরালো, মানে ওই প্রেসিডেন্টশিপ থেকে 5 বছর আগে, তারপর তুমি এতগুলো পোস্ট নিয়েছিলে কি করে? তারপর কি তুমি ওই বাঁকুড়ার কি এমপি, কি নাম ওর, সৌমিত্র? আরেকটা জিনিস, কংগ্রেস ছিল, কংগ্রেসের এমএলএ, তৃণমূলে গেল এমএলএ শিপ নিয়ে, তার তৃণমূল থেকে পার্লামেন্টের, মানে 3 বছরের বেশি, মানে 3 বছরও থাকেননি কোনো দলে। তাই তো বলছি। এবং মুকুল এবং এমিলে কে সরিয়েছিল। আমি স্টেটমেন্ট পুরনো আছে আমার কাছে। মুকুল এবং মুকুল সরালো, সৌমিত্রকে প্রেসিডেন্ট করে দিল। সৌমিত্র মানে বাঁকুড়ার যে এমপি, তুমি তো তার হাতে এখন ঘুরে বেড়াচ্ছ। হ্যাঁ, তুমি তার সঙ্গে ঘুরে বেড়াচ্ছ। তুমি বাচ্চা ভাই কিসে আমি বলতে জিজ্ঞেস করছি। আর বাচ্চা হলে এতদিন রাজত্বটা করলে কি করে? তুমি বাচ্চা কিসে? বিজেপির পলিটিক্সে? হ্যাঁ, কি করে লোক মারতে হয় সেই পলিটিক্সে? মানে ওর মতো আমি বলি নিকৃষ্ট মানের কোয়ালিটির লোক আমি দেখিনি। আমি ওকে কলেজ লাইফে দেখেছি। বলছি আমি ছাত্র রাজনীতিকে লিফটে করে উঠিনি, ছাত্র রাজনীতি। আর আমি তো ভাবি দেখেছি তুমি কি করেছো, কি করেছো। তোমার বাবা না থাকলে তুমি কোথায়? হ্যাঁ, শিশিরদা কংগ্রেস আমলে কংগ্রেসে দাঁড়িয়ে হেরেছিল, তারপর তৃণমূলে গিয়ে জিতলো। ও 2বার হেরেছে অ্যাসেম্বলির, তারপর জিতেছে। হ্যাঁ, আর পার্টি, আমি তৃণমূলের ভয়ানক বিরুদ্ধে, কিন্তু তোমার পার্টিটা তুমি করতে গেছো কি পাওয়ার আশায়? এবং মমতা ব্যানার্জি হ্যাজ রাইটলি বিন সার্ভড। এইসব এলিমেন্টকে দিয়ে প্রশ্রয় দিয়ে ও রাইটলি বিন সার্ভড।
যাকে তুষ্ট করার চেষ্টা করেছো, যে চোর বাই স্বভাবে, সে তুষ্ট করে হবে না, সে পারলেই তোমার বাড়ির জিনিস নিয়ে পালাবে। দলবদল শুরু হয়েছে। এখন দলবদল কেউ বলছেন যে এটা কয়েকজনের মাত্র দলবদল, আবার কেউ কেউ বলছেন এবার হচ্ছে স্রোত দেখা যাবে, অর্থাৎ বিজেপির তরফ থেকে বলা হচ্ছে এবারে দলবদলের স্রোত দেখা যাবে, তৃণমূল নাকি খালি হয়ে যাবে। কিন্তু বাস্তবে যে পরিস্থিতিটা, সে পরিস্থিতি হলো মাত্র কয়েকজন এমএলএ এবং একজন এমপি এবং প্রাক্তন কয়েকজন নেতা হচ্ছে বিজেপিতে গিয়েছেন। আমি অরুণাবদার কাছে জানতে চাইব, এই যে দলবদল, এই যে গতকাল অর্থাৎ 19 তারিখে মেদিনীপুরের মাঠে যে দলবদল হলো, এতে কতখানি তৃণমূলের ক্ষতি হবে আর কতখানি বিজেপির লাভ হবে? না, বিজেপি যা দেখাচ্ছে ভারতবর্ষে, যত অন্যায়কে ন্যায় বলে অন্যায় কাজগুলোকে অ্যাডপ্ট করছে। কর্ণাটকে পয়সা দিয়ে ভাঙানো, টাকা দিয়ে ভাঙানো, গোয়া, মণিপুর না তারপরে মেঘালয় 2টো এমএলএ তাও হয়নি, তারা রাজত্ব করছে। রাজস্থান যেখানেও পয়সা দিয়ে ভাঙাও, এবং সেটা বুক ফুলিয়ে বলছে যে দল ভাঙানো ঠিক আছে। মুকুল যেমন বলেছে দল ভাঙানো ঠিক আছে, এটা না আর কি রাজনীতিতে চলে। মধ্যপ্রদেশে নিয়ে তো কৈলাসের ভিডিও হয়েছে, হ্যাঁ ভাইরাল। তাই তো বলছি, মানে চোর ছাড়া তুমি দেখতে পারবে না বিজেপিতে। তুমি একটা সৎ মানে মিথ্যা কথা বলছে না, তুমি আর দেখতে পাবে না, স্টার্টিং ফ্রম প্রধানমন্ত্রী থেকে সব। হ্যাঁ, তো এই যে দলবদল, তুমি দলটা করলে কোথায়? দল তো মানুষ নিয়ে দল তো মানুষের, তো মানুষগুলো চোরগুলোকে বা ইয়েগুলোকে নিয়ে, তৃণমূলকে এতদিন চোর বলেছে, তাকেই নিয়ে নিলে দলে, তাহলে ডিফারেন্সটা কোথায় হলো? হ্যাঁ, আর মুকুল মমতার যত খারাপ কাজগুলো মুকুল করেছে, যত খারাপ কাজগুলো, অ্যারেস্ট করানো, এ করানো, পয়সা তোলা, এ তোলার, সারদা নারদা সব তার নাম জড়িয়ে। সৌমিত্র তো বললামই। আমি যেটা অনুনবদা আরো স্পেসিফিক বলতে চাইছি, অনেকে বলছে যে এই দল বদলের দরুন এবং আরো যদি কিছু হচ্ছে যে এমএলএ এমপি যায়, তাহলে হয়তো তৃণমূলের হচ্ছে রাজনৈতিকভাবে কোমর বা মাজা ভেঙে যাবে। হ্যাঁ, মাজা ভেঙবে আমি তো বলতে পারছি না, তৃণমূলের কি ভিতরকার খবর তাদের। এইসব, এই মুকুল যদি তাদের প্রধান থাকতো তাহলে কি অবস্থা বুঝতে পারছি। এখন অনেকে নিয়েছে মাজা ভেঙে, কার মাজা সরি হচ্ছে? তুমি আমার বাড়ির মেটেরিয়ালটা বলছো খারাপ, তৃণমূল খারাপ, ওর মেটেরিয়াল নিয়ে তোমার মাল তৈরি করছো, বিল্ডিং, তোমার বিল্ডিংও থাকবে না। বিজেপি যেন ওয়াশিং মেশিন, ওয়াশিং মানে না, অ্যাবজর্বিং মেশিন, চুরিচামারি করে আমার দলে থাকবে। তুমি একটা সৎ লোক উইথ প্রিন্সিপাল বিজেপিতে গেছে, এখন দেখাও তুমি, আমি একটা নাম বলো, কোনো না কোনো ধান্দায়। এই আমি তোমায় বলে দিচ্ছি, এই যে সুনীল মণ্ডল, এই ফরওয়ার্ড ব্লকে ছিল, তৃণমূলকে মেম্বার অফ পার্লামেন্ট করলো। ও একটা পড়াশোনা নেই আর কি, অশিক্ষিত আছে, ও তো কালকেই ওর সদস্যপদ চলে যাবে। ওকে খুদে একটা চিঠি দেয়, যেটা আমি মামলা করেছিলাম ওই মালদার এতে মামলায়, যে চিঠি দেয়া যে তুমি আমার দলে আছো কিনা কংগ্রেসের, যদি না থাকো তুমি, যদি অথবা তুমি এই দলে গেছো, যদি না থাকো বলো তুমি তৃণমূলে গেছো কিনা। সেই সময় সে কোনো উত্তর দিল না, এবং আমি লিখলাম যে তুমি যদি না চুপচাপ থাকো তাহলে ধরে নেবো তুমি ওই দলে গেছো। হাইকোর্ট আপহোল্ড করেছে। এর সদস্যপদ যাচ্ছি, একে ওই অ্যাসেম্বলি থেকে পার্লামেন্টে গিয়ে বলতে হবে যে আমি ভাই তৃণমূলেই আছি। মানে মানে কি বলবো, মানে মানে যারা দেহোপযোগী যারা বলি আর কি, মানে দেহ ব্যবসা করে খায়, তারাও একসঙ্গে দুটো খদ্দের ঢোকায় না। হবে রুচিত হলো রিজাইন করা। 2, সিপিএম এর টিকিটে জিতেছিল গাজলের বিধায়ক দীপালি বিশ্বাস, বোঝো, কংগ্রেস সিপিএম এর সাপোর্টে, সিপিএম, তারপর হলো তৃণমূল, তারপর হলো বিজেপি। এর কি প্রিন্সিপাল আছে? আগে বাঙালি হলে একে জুতোতো, জুতোনো উচিত, আনপ্রিন্সিপাল লোক। তারপর হলো কি, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, বাঁকুড়ার বিষ্ণুপুরের প্রাক্তন চেয়ারম্যান শ্যাম মুখোপাধ্যায়। এই যে এর মতো ডিসঅনেস্ট লোক হয় না। আমি তো বলছি আমার এগেইনস্টে মামলা করুক, তারপর বুঝে নেব। ডিসঅনেস্ট বলছি, পলিটিক্যালি ডিসঅনেস্ট। সে ছিল কংগ্রেসের অবস্থা খারাপ হলো, সে তৃণমূলে চলে গেল স্ট্রেট ওয়ে, মানে উইদাউট রিজাইনিং ফ্রম দি ওই ইয়ে। এখন আবার বলছে আমি ওখানে চলে যাব। এই তো এলিমেন্ট। তারপর ধরো শিলভদ্রর শুনলাম ওরাই বলেছিল যে লিভার ট্রান্সপ্লান্ট হয়েছে, তা মিনিমাম 60 লক্ষ টাকা লাগে, 20 লাখ টাকা দিয়ে শুরু হয়। ও বলছে সদিন আগে লিখেছে আমি 12 লক্ষ টাকা ফেরত দিলাম।
তুমি 12 লক্ষ টাকা ভাই পেলে কোথায়? পেয়েছো তো, যদি এমএলএ হয়ে থাকো এমএলএ এর পয়সাটা তো তৃণমূলের এমএলএ হিসেবে পয়সা পেয়েছো, তুমি দিলে কি করে? হ্যাঁ, এবং আরো মানে কাকে বলবো তুমি, মানে কি বলবো, মানে এই রেটে এদের কাছে দুর্নীতিটা কোনো ব্যাপার না, মেন হলো পয়সা, পয়সা। এবং এদের লাইফস্টাইল যা হয়েছে, কালকে ভাবছি যদি তৃণমূল না যেতে তাহলে আমাদের চলে যাবে। আর নারদা সারদা কি হলো? বিজেপির অনেস্টির কথা বলছে, নারদা সারদা কি হলো? হ্যাঁ, মুকুলের কি হলো? মুকুল সম্বন্ধে যখন বেরোলো যে মমতার ওই অ্যাসেম্বলির সিটে 16 লক্ষ টাকা দিয়েছে, তারপর 7 লক্ষ টাকা করে দিয়েছিল 2016। অমিত মিত্র বলেছিল আমি নিইনি, তখনই অ্যামাউন্টটা জানা গেল, আর গৌতম দেব ফাঁস করেছিল। তো 34 কোটি টাকা তো একদিনে ও নিয়ে এসেছিল এর থেকে, সারদার থেকে, তাহলে ও কেন ছাড়া পাবে? এটা একদম চোরের রাজত্ব হয়ে গেছে, এবং চোরেরা, চোর বলতে এখন বিজেপির পিছনে ছাপ থাকবে, এ হলো চোর। এই ডিসেম্বর, এই মুহূর্তে আমরা ডিসেম্বরে দাঁড়িয়ে রয়েছে এবং নির্বাচন খুব সম্ভবত এপ্রিল বা মে মাসে হবে, বাংলার বিধানসভার নির্বাচন। এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমি অরুণবদাকে বলি যে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলার যদি নির্বাচনের একটা হচ্ছে সার্বিক পর্যালোচনা করতে হয়, তাহলে বলবো কে কোথায় দাঁড়িয়ে আছে। দেখো, আমি যখন 2019-এর পার্লামেন্ট ইলেকশন হতো, তোমাদের অনেককে বলেছিলাম ডোন্ট বি সারপ্রাইজ, আশ্চর্য হয় না যদি বিজেপি 15টার বেশি পায়। তখন অনেকে হেসেছিল আমার উপর, কারণ আমি ফোর্সই করছিলাম পাড়ায়, ইন্টেলেকচুয়ালরা সব এখন মোট এগেনস্ট মমতা সেই সময়। এখন কিন্তু ইন্টেলেকচুয়াল যারা অল ইন্ডিয়া খবর রাখে, কেউ বিজেপির পক্ষে নয়, এটা এক। দুই, সল্টলেকে তখন আমাদের 260খানা বুথ আছে বিধাননগর, ওদের মতো 6 জন লোক ছিল, টোটালটা সিপিএম পাহারা দিল। সিপিএম একমাত্র পার্টি, ধরো 80,000 বুথ আছে, 78,000 সামথিং, এটা 1 লাখ পৌঁছবে বুথ। এই বুথে 1 লক্ষ ওয়ার্কার বিজেপির নেই, মানে কনফার্মড ওয়ার্কার, ভালো ওয়ার্কার নেই, একমাত্র সিপিএম এর আছে, আর আছে তৃণমূলের আছে, যেহেতু রুলিং পার্টি বলে স্বার্থের ব্যাপারে। তো গতবার পার্লামেন্ট ইলেকশনে যদি বিজেপি যদি সিপিএম যদি বুথ পাহারা না দিত, তাহলে কিন্তু ওই মমতা 40-এ পৌঁছে যেত, এক মুর্শিদাবাদ মালদাবাদে পৌঁছে যেত। যেমন আমাদের এখানে বিজেপির বুথ ছিল না, কংগ্রেসের লোকেরাই আটকেছে আমাদের এখানে। আমাদের কংগ্রেসে এত কিছুই নেই, 40 জন অন্তত লোক আছে অ্যাক্টিভ ওয়ার্কার, বিজেপির 6 জন, এবং মুখে ওদের মন্ডল যে সভাপতি, কথা বলা যায় না। তো এবার 18খানা পেয়েছে। 18 দেখো বেশিরভাগই অজানা লোক, নাম জানা। কেন? যে মমতার প্রতি ঘৃণায় লোয়ার লেভেলের লোকেরা, যারা আর কি এমনি সাধারণ জনগণ, ভাই ওকে দেব না, সিপিএম নেই বাজারে, সিপিএম কংগ্রেস আলাদা হয়ে গেছে, একসঙ্গে থাকলে তাও হতো, দেব না, সিম্পল অ্যাজ দ্যাট। সিপিএম কংগ্রেসকে ভোটটা দেওয়া বেকার। কিন্তু মজা হচ্ছে দেখো, সিপিএম পেয়েছিল 5%, কংগ্রেস পেয়েছিল 7 and something, মানে 13% হয়, ভাগ হয়ে গেল। এরা যদি একসঙ্গে লড়ে তাহলে 21%-এর উপর ভোট পাবে, মিনিমাম 21%-এর উপর ভোট। এবং যেখানে দেখবে যে গতবার সিপিএম এর ক্যান্ডিডেট বা যে কোনো, এরা 1 লক্ষ ভোট পেয়েছে, সেখানে কিন্তু বিজেপি জেতেনি, একটাও দেখাতে পারবে না। 1 লক্ষের ওপর ভোট পেয়েছে, বিজেপি জেতেনি। সুতরাং কংগ্রেস সিপিএম একসঙ্গে আসছে, তার কিন্তু 60-70টার উপর সিট মেরে দেবে, মারবেই, নেবেই অর্গানাইজেশনালি। আর ও বলছে 200 সিট পাবে, মানে কি বলে অনিল, কি বলে অমিত শাহ, যাই হোক, কিছু নেশা ফেশা করে বলেছে বোধহয় 200 সিট পাওয়া। যাই হোক, 211টা সিট পেয়েছিল মমতা, তাও 3-4 হাজার 5 হাজারের ডিফারেন্সে। সেই জায়গায় বিজেপি আমার এখানে যেমন 22,000 ভোট কেটে নিয়েছিল, বিজেপির জন্যই জিতেছিল মমতা, মানে ভোট ডিভিশনের জন্য। তা এখন আমি নেশা করেছি ওই কারণে যে পলিটিক্যাল নেশা, সবই ভালো দেখছি। আর এখন দেখবে হঠাৎ বাঙালিদের প্রতি ভয়ানক, এই শরৎচন্দ্রের বাড়ি, এই স্বামীজির বাড়ি। আরে স্বামীজি বলে গেছিলেন, এটা ভুলে গেছে যে ভারতবর্ষের, তৎকালীন ভারতবর্ষের 1/5, মানে 5 মানে কি বলবো, 1/5-এর বাংলা হলো মানে 5 ভাগের 1 ভাগ মানুষ হিন্দু মুসলমান হয়ে গেছিল উচ্চ বর্ণের অত্যাচারে। তো এখনো তো তাই। যাই হোক, তো এই ব্যাপারটা এদের খেয়ালে নেই। ক্ষমতায় আছে, মেরে নাও। কাশ্মীর করেছে মেরে,
মেরে কোনো আইন নেই, 370-এর কোনো সুপ্রিম কোর্ট হচ্ছে না। হ্যাঁ, তুমি আজকে শিখেদের মারুক না। ইন্দিরা গান্ধী কিন্তু শিখ হত্যা করে ইয়ে করে কিন্তু মারা গেছিলেন, এটাও মনে রাখা দরকার যে পার্টিটাই উঠে যাবে। সুতরাং আমার মতে তৃণমূল পেতে পারে 125 থেকে 35 এরম একক গরিষ্ঠতা হবে, কিন্তু সংখ্যাগরিষ্ঠতা হবে না। বিজেপি 70-80 এই, এবং বাকি হচ্ছে বাম কংগ্রেস। 60 থেকে 70, 50 থেকে 70-এর মধ্যে। সিচুয়েশন যত দিন আসবে তত তো খারাপ হবে। শিখেদের আন্দোলন, বিভিন্ন আন্দোলন, এ তো আরো খারাপ হবে। বিজেপির মধ্যেও একটা লড়াই শুরু হয়েছে, আর সেই লড়াইটা হলো আদি বনাম নব্য। আর এই আদি নব্যর লড়াইয়ে যেটা দেখা যাচ্ছে যে নব্য বিজেপিরা ক্রমশ হচ্ছে সামনে আসছে, দল বদল করছে, সে সামনে চলে আসছে। এবং আদি বিজেপি যারা এতদিন ধরে লড়াই করলেন, দলটাকে তৈরি করলেন, দলটার ভিত্তি তৈরি করলেন এবং নির্বাচনে সাফল্য দিলেন, তারা ক্রমশ হচ্ছে ব্যাক বেঞ্চে চলে আসছেন। এই যে লড়াই, এই লড়াই আগামী দিনে কতখানি প্রকট হবে এবং তাতে বিজেপির সাফল্যের কতখানি হচ্ছে ভাগ বসাবে, সেটা আপনি আপনার দৃষ্টিকোণ থেকে কি বলেন? প্রথমত দেখো, যারা নব্য বিজেপি বেশিরভাগই ডিসঅনেস্ট, কোনো না কোনো স্বার্থ নিয়ে যাচ্ছে। আমি তার তো দলই করেনি এতদিন। মমতার 10 বছর লুটে পুটে খেয়েছে মমতার রাজত্বে। এবং পুরনো যারা বিজেপি খুব সংখ্যায় কিন্তু বেশি না, তারা সংখ্যায় বেশি না। তুমি পাড়ায় অরিজিনাল বিজেপি পাবে না। RSS করে বলে মুখ ফুল হচ্ছে, আগে আমি দেখিনি, এদের সব ঘরে ঢুকেছিল। তো এই লড়াইটা থাকবে, কারণ প্রথমত বিজেপির যেমন মমতা আগে ইমেজ ছিল না, মুখ্যমন্ত্রীর ইমেজ কোনোদিনই ছিল না। হয়েছে লেফট ফ্রন্ট করে দিয়েছে, গালাগাল করতে 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 অনলি অপোজিশন। ও কিন্তু মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ বিধান রেখে দেখে দেয়নি লোকে, CPM কে মারো। বিজেপির হবে লোক কোথায়? দিলীপ ঘোষ খারাপ হোক ভালো হোক গোলার থেকে ছিল। এখন সেখানে যদি শুভেন্দু আসে, এরম ইম্যাচিওর লোক হয়, ভেরি ডিফিকাল্ট। মানে বাইরে থেকে আনা, মানে এই যে বলছে না সয়েলের লোক, মানে কত দেউলিয়া হতে পারে। বলছে বাংলার মানুষকেই মুখ্যমন্ত্রী করা হবে, মানে তুমি গুজরাটের মানুষকে মুখ্যমন্ত্রী করবে? তার মানে কোন জায়গাটা পৌঁছে? বিকজ দে আর অলসো নট শিওর কাকে মুখ্যমন্ত্রী করব। নেই। এবং অশিক্ষিত লোকে ভর্তি। 370-এর সেমিনার করতে পারছে না গিয়ে। আমি একটা সেমিনারে গেছিলাম, তো ওখানে আমজাদ আলী ছিল, সেলিম ছিল, দিলীপ ঘোষ ছিল, সব সঙ্গ কি অগ্নিমিত্রা আগে করতো। আমি 300 যথারীতি যা হয় আমার লাস্ট স্পিকার করে বসে থাকতে হয়। আমি কনস্টিটিউশনটা নিয়ে বললাম, আমি কনস্টিটিউশন বলে না, আপনি প্রথমে বলুন। না আমি বলছি না। 370টা কজন পড়েছেন একটু হাত তুলুন। কেউ হাত তোলে না, সেই সেলিম আর ছাড়া, আমজাদদা ছাড়া। না পড়ে চলে এলেন 370। বললো না দেশের স্বার্থে। ওখানে যদি বলে যে প্রধানমন্ত্রী যা হবে দেশের স্বার্থে, তাকে কুরবানি দেওয়া দরকার, আগে মারো ইন্দিরা গান্ধীর মতো, মেনে নেবেন? না পড়ে চলে এলেন। এই হলো বিজেপি। এবং যে ফ্যাক্টগুলো প্লেস করছে সব মিথ্যা কথা সমস্ত। আজকে ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা কি? তুমি আমার চেম্বারে দেখলে বসবে যে 9 মাস কোনো কাজ নেই লোকের। 40 কোটির আগে 20 কোটি নামিয়েছিল কংগ্রেস সরকার, সেটা 40 কোটি উঠে গেছে বিলো পভার্টি লাইন। হবে না। কদিন চলবে? কদিনেই পাল্টিবাজ দিয়ে দল চালাবে। এবং পাল্টিবাজ দিয়ে যারা দল, মানে যে পাল্টিবাজ লোক পাল্টিবাজি হয়। আমি বুঝি দুর্বল পার্টিতে গেছে, আমি বুঝি SUC-তে গেছে, ঠিক আছে ভাই, আদর্শে বা কোন একটা। এরা তো তা না। ক্ষমতার জন্য তৃণমূলে গেছে, তৃণমূলে চুরিচামারি করেছে, বিজেপিতে গেছে চুরিচামারি করার আশায় এবং নিজের পজিশন রাখায়। আমার মনে হয় বিজেপির লাভ হলো না এতে। বিজেপি যদি আলাদা করেই করতো যেমন করছিল, দ্যাট উড হ্যাভ বিন বেটার। বিজেপি আগামী বিধানসভার নির্বাচনের জন্য হচ্ছে লড়াই শুরু করে দিয়েছে এবং এই লড়াইয়ে তাদের মুখ কে হবে সে নিয়ে কিন্তু বিস্তর জলঘোলা চলছে। বিজেপি মহলেও কিন্তু হচ্ছে রীতিমতো বিতর্ক রয়েছে। এখন দিলীপ ঘোষ হচ্ছেন অবিসংবাদিত নেতা বিজেপির মধ্যে। তিনি লড়াই করছেন, সাফল্য দিয়েছেন, সামনে থেকে লড়াই করছেন এবং জনপ্রিয় বটে। কেউ কেউ বিজেপির মধ্যে, বিশেষত দিল্লির নেতৃত্বের মধ্যে কোথাও কোথাও বোধহয় একটা সন্দেহ দেখা দিয়েছে, তাই তারা এই দল বদলুদের নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছেন এবং
19 তারিখের সভা থেকে বোধহয় তার একটা অল্প ছোঁয়াও দেখা গিয়েছে। অরুণাবদা, এইটাকে আপনি কিভাবে দেখছেন? দিলীপ ঘোষ অবিসংবাদিত নেতা, এটা নিয়ে কোনো নেই বিজেপিতে, এবং তিনি বারবার প্রমাণ করেছেন, সাফল্য দিয়েছেন। দিলীপ ঘোষের এগেনস্টে যেটা বলছে এরা, যে ওর পার্লামেন্ট সেক্টর ইলেকশন হয়েছে এবার অ্যাসেম্বলির, সেখানে কিন্তু হেরেছে। কেন ব্যাপারটা হলো যে ওই যে দলবদলু নাম দিয়েই কিন্তু দিলীপ ঘোষ জিতেছিল। তৃণমূলের ভিতর আর কংগ্রেসের লোকেরা ওকে সাপোর্ট করেছিল, প্রথম দিন থেকে ছিল। কিন্তু যদি শুভেন্দুকে করে, তাহলে স্লোগান হবে বল হরি হরি বল নিমতলায়, মানে রাম নাম সত্যায় করে নিমতলায় যেতে হবে। আমি তো ভাবতে পারছি না যে পশ্চিমবাংলাটা কি হলো। তো শুভেন্দু যদি চিফ মিনিস্টার করে, তাহলে বিজেপির মোটামুটি বল হরি হরি বল না বলে এখন রাম নাম সত্যায় বলে নিমতলার দিকে যেতে হবে। দেখো কোথায় নেমেছি আমরা। প্রথমে প্রফুল্ল ঘোষ মিন্টের প্রধান ছিলেন, তিনি ছেড়ে রাজনীতিতে এসেছিলেন। বিধানচন্দ্র রায়, মানে কিংবদন্তি চিকিৎসক। তারপর প্রফুল্ল সেন আসায় ঝামেলা, সৎ লোক, সিপিএম উল্টোপাল্টা করে ঝামেলা করে ওকে সরালো টোটাল, এবং নিজের দলেও হলো, মানে অজয় মুখার্জি ছেড়ে চলে গেলেন। তারপর অজয় মুখার্জি, মানে আমি তোমায় এগুলো বলছি পড়াশোনার দিক থেকে। তারপর অজয় মুখার্জি চলে যাওয়ার পর সিদ্ধার্থ শঙ্কর, এই কিছুদিন জ্যোতি বোস, না সিদ্ধার্থ শঙ্কর রায়। অনেস্টির সম্বন্ধে তুলনা হয় না, যে যাই বলুক, আমি দেখেছি তো, এবং পড়াশোনাতেও। তারপর জ্যোতি বোস, আমি সবচেয়ে বেশি মামলা করেছি জ্যোতি বোসের ওপর, কিন্তু কথা বলার লোক আছে, বলা যায়। হ্যাঁ, তারপর বুদ্ধদেব ভট্টাচার্য, তো এত গালাগাল করে অনেস্ট লোক হয়। সে বলছে আমার চিকিৎসার জন্য যেন অন্য লোকের অসুবিধা না হয় বলে হাসপাতাল থেকে পালিয়ে এসেছে, 2 রুমে থাকে। আর যে বিছানাটায় থাকে সেটা মানে আমাদের সব বড় লোকের বাড়িতে চাকর বাকররা ওইভাবে থাকে না, 2 রুম ফ্ল্যাটে। সে লোকটা চলে গেল, বাঙালির অধঃপতন। তারপর মমতা এলো, জাস্ট নেগেটিভে মমতা। তারপর শুভেন্দু। আমি 1956 সালে তুমি ভাবতে পেরেছো মমতা ব্যানার্জি হবে? আমি অন্য সেন্সে নিও না, মমতাকে খারাপ বলছি না, ওই যে স্ট্যান্ডার্ডটা আমাদের পড়ে গেছে ভীষণভাবে। এখন শুভেন্দুর কথা ভাবতে পারছি, আমি তো ভাবতেই পারি না শুভেন্দু মুখ্যমন্ত্রী বলে অকৃতদার বলে, মানে আমি ব্যাচেলার বলে তাহলে স্বামী বিবেকানন্দ হতে যাচ্ছে। আর এই বিষয়টা, এই যে অকৃতদার, মানে বিজেপি মহলে একটা প্রচলন রয়েছে, সেটা হচ্ছে যে উনি কেন, মানে নরেন্দ্র মোদী সম্বন্ধে বলা হয় উনি বিয়ে করেননি বা বিয়ে করে মানে বিবাহিত জীবন কাটাননি, যার ফলে হচ্ছে উনি কেন হচ্ছে অন্যায় করবেন কিংবা হচ্ছে দুর্নীতি করবেন, মানে এই রকম একটা তকমা বিজেপি মহলে চলে। এটা ভুল তকমা। কেন আমি একটা জিনিস বুঝি, মুসলমানদের 3 তালাক নিয়ে হচ্ছে। আমি সবাইকেই বলি 3-4টে বিয়ে। মহাভারত খুলে দেখো, সবচেয়ে কম বিয়ে করেছিল যুধিষ্ঠির, 2টো। বাপের সব 5-6টা করে, অর্জুন বলো, নকুল, হ্যাঁ সবাই 4-5টার কমে কেউ বিয়ে করেনি। এবং খুন খারাপিও করেছে, নিজেদের বাচ্চাগুলোকেও নিজেরাই মারিছে। জরাসন্ধর লড়াইয়ে ভীমকে দিয়ে মারালো। কৃষ্ণ পালিয়ে এসেছিল জরাসন্ধর ভয়ে, 86 জন লোককে কৃষ্ণর যারা অনুগামী তাদের আটকে রেখেছিল। তো দেখা, মানে হিন্দু শাস্ত্র, আমি বলছি না এর মতো ইতিহাস হয় না মহাভারতের মতো। এবং অন্যায় যুদ্ধ দিয়ে ন্যায় যুদ্ধ জেতা হয়েছে। হ্যাঁ, অকৃতদার দেখো, পৃথিবীর শ্রেষ্ঠ এরা কি অকৃতদার? এব্রাহাম লিঙ্কন অন্যদের থেকে ছেড়ে বলো, লেনিন অকৃতদার ছিল, মাও সেতুং অকৃতদারটা একটা পোস্ট হলো। অনেক চাকর বাকর পয়সার অভাবে বিয়ে করতে পারে না। হ্যাঁ, এর ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন নেবার ক্ষমতা নেই। এবং সবচেয়ে ডিসঅনেস্টির পার্টটা দেখো, মিদনাপুরটা ভাগ হবে বিজেপি এবং কংগ্রেসে কে? শিশির অধিকারী, তার ছেলে আরেকজন এমপি, তার আরেক ছেলে পুরসভার প্রধান, আর উল্টো দিকে হলো বিজেপির। তার মানে ফ্যামিলির মধ্যেই রইল, তুই ওদিকটা কর আমি এদিকটা করছি, ফ্যামিলির মধ্যে থাকলো। এই জায়গাটা আমি বললাম তো, বিজেপির দৈন্যতা এখান থেকে বোঝা যাচ্ছে, যে তোমার দলে একটা লোক তৈরি করতে পারলে না, যে তুমি তাকে, খারাপ হোক ভালো হোক, কংগ্রেসের খারাপ হোক, অধীর চৌধুরী ম্যাট্রিক পাস করেনি, কারণ 5 বছর জেলে ছিল। অধীর চৌধুরীর মতো কজন বার্টন রাসেল পড়েছে, ডেভেলপ কি করেছে, যেমন হিন্দি তেমন ইংরেজিতে বলছে। তো সেরকম একটা লোক পেলে না, লোক নেই। এইটা হলো দৈন্যতা।
ভয়ঙ্কর দৈন্য। তার কি বলে, শুভেন্দুকে দিয়ে যদি ইমেজ করে, মানে পতন অবধারিত। শুনলাম বিশিষ্ট আইনজীবী অরুণাভ ঘোষের সঙ্গে সরাসরি আমরা কথা বললাম, শুনলাম এবং তার পর্যালোচনা শুনলাম যে বর্তমান রাজনীতি, দল বদলের রাজনীতি, ভোটের আগে যে হাওয়া গরমের রাজনীতি, সে সম্বন্ধে তার বক্তব্য শুনলাম। আপনারা দেখতে থাকুন, পড়তে থাকুন সংবাদ। এই মুহূর্তে বাংলার রাজনৈতিক মহল নিশ্চিতভাবে উত্তপ্ত, বিশেষত কে কোন দলে যাবে আর কে কোন দলে থাকবে এইটা নিয়ে রীতিমতো একটা চাপানুতর তৈরি হয়েছে। এই যে বাংলার রাজনীতিতে এই যে পরিস্থিতি, আপনি এটাকে কি চোখে দেখছেন? দেখো, আমার চোখে দেখাটা নিয়ে আবার তোমাদের সাংবাদিকদের তো আবার আছে, বলে দেবে আমি তৃণমূল হয়ে গেছি, আমি তৃণমূলের বিরুদ্ধে। দেখো, বিজেপি সেন্ট্রালে তো চুরিচামারি করছে, নন ম্যাট্রিক গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট হলো প্রাইম মিনিস্টার, এর চেয়ে আর কি হবে। সঙ্গে অমিত শাহ হলো ফাটাকেষ্ট আমাদের। তুমি আমায় বলো, অর্গানাইজেশনটা যখন তৈরি হচ্ছে ওদের বিজেপির, তখন 18টা সিট পেয়ে গেল, এদের ছাড়াই তো পেয়েছে। এখন কাদের নিচ্ছে দলে? মার্কা মারা চোর, চোর বলে এখনো মানে কিছুতেই তোমার হাতে দায়িত্ব এদের চুরি চামারি বার করার। নিজেরাই অভিযোগ করেছিল এরা চোর বিজেপি, তাদের তুমি সর্বভারতীয় সভাপতি, এই সহসভাপতি, কাউকে প্রেসিডেন্ট, কাউকে, এবং এদের উত্থান হলো সমস্তটাই তৃণমূল দিয়ে। সেদিন একটা দেখি একটা স্টেজ খুলে দমদমের ওখানে স্টেজ খুলে পড়ে আছে, খোলা 3-4 জন উঠে বলছে যারা যারা তৃণমূলের লোক আসতে চান বিজেপিতে চলে আসুন, এদিকে চলে আসুন। এই কি রে ভাই, এই কি বাজার নাকি যে ভাই আলু পটল আছে যার যার দিয়ে যাও? এবং আইডিওলজিক্যাল ব্যাপারটা পশ্চিমবঙ্গে চলে গেছে। আমার সোমনাথ চ্যাটার্জি বলেছিলেন এক সময় যে পশ্চিমবঙ্গে বাঙালিদের অধঃপতন ভাবা যায় না। তুমি এই যে দলবদল হচ্ছে আইডিওলজিক্যালি, কেউ, আমি যদি বুঝি কেউ এসইউসিতে গেল, তৃণমূল থেকে এসইউসিতে গেল, অথবা তৃণমূল থেকে কংগ্রেসে গেল, এরা কিছু নেই, পলিটিক্যাল এবং আদর্শগত টার্মে আসতে পারে, এই কারণে আসতে পারে। আমি বলছি তুমি বিজেপিতে যাচ্ছ, সোল রিজন হলো ক্ষমতায় আসতে পারে। এতদিন 10 বছর ক্ষমতা ভোগ করে শুভেন্দু বলছে যে আমি কিছু পাইনি, আর কি দেবে বাবা? তোমার বাবাকে রাজ্যসভায় লোকসভার মেম্বার, ভাইকে লোকসভার মেম্বার, এখানে কাঁথি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, তুমি বলছো স্বজন পোষণের কথা। মমতা, তুমি নিজে কি? তুমি নিজে কি ছিলে? আর সবচেয়ে মজা হলো এতদিন বুক ফুরিয়ে চলতে এরাম, যেই দল ছেড়েছে রাজ্যপালের কাছে বলছে আমায় প্রোটেকশন দিন, মানে এত পপুলার লিডার মার খাওয়ার ভয়ে প্রোটেকশন দিন। আচ্ছা, নন্দীগ্রাম, তোমরা সাংবাদিক বললাম তো, মানে এত বাজে হয়ে গেছো। নন্দীগ্রামের লড়াইটা তো আমি দেখেছি। নন্দীগ্রামে মুসলমানদের জন্য সিপিএম পিছিয়ে গেছিল, যখন নন্দীগ্রাম বলল হবে ইন্ডাস্ট্রিয়াল হাব হবে, মুসলমানরা ওখানে রিজেক্ট করল, যারা জমির মালিক। পরে গেছে, যখন সিপিএম বললো না আমরা নিচ্ছি না, তার সত্ত্বেও আন্দোলন হচ্ছে, ফাঁকা মাঠে আন্দোলন, তখন শুভেন্দু গেছে। হ্যাঁ, এবার শুভেন্দু জিতবে, ওখানে মুসলিম মেজরিটি, জিতে আসুক। বিজেপি জয় শ্রীরাম বলবে, মুসলমানদের কাছে ভোট চাইবে, এবার আসুক। হ্যাঁ, তুমি বলছো কিছু পাওনি, তুমি 3খানা ডিপার্টমেন্টের হেড ছিলে, মানে মমতা ব্যানার্জির পরেই তোমার ক্ষমতা ছিল। মমতা ব্যানার্জি তোমাকে তুষ্ট করার জন্য দিয়েছে, যে কি কারণে আমি জানি না, তুষ্ট করার জন্য 4টে জেলা তোমার ভার দিয়েছে। জেলায় ভার কি বলছে? আজকে গণতন্ত্রের কথা বলছো। মুর্শিদাবাদে কংগ্রেসের ছেলেদের, যেখানে কংগ্রেস বোর্ড পেয়েছে, মিউনিসিপাল বোর্ড, সেখানে তুমি এদের কাউকে পুলিশ দিয়ে, কাউকে পয়সা দিয়ে তাদের ভাঙিয়ে নিজস্ব বোর্ড করেছো। এবং কংগ্রেসের যে প্রেসিডেন্ট, তাকে তুমি 2 বছর জেল খাটিয়ে দিয়েছো নার্কোটিক ড্রাগসে, পুলিশকে দিয়ে অভিযোগ করিয়ে দিল যে নার্কোটিক ড্রাগস। 2 বছর বাদে জানা গেল যারা সই করেছিল অভিযোগে, বলে আমরা জানি না, শুভেন্দু বাবু আমাদের জোর করে পুলিশের হাতে তুলে দিয়ে আমাদের দিয়ে অভিযোগ করিয়েছে। এই তো মাল, আমি মাল কথাটা বলছি। এইসব এলিমেন্ট আমাদের রাজনীতিতে ছিল। হ্যাঁ, তুমি কি করনি ভাই? আর সবচেয়ে বড়, আমি অকৃতদার। আরে অকৃত, বিয়ে করিসনি, তোর ব্যাপার। তো অনেক অ্যান্টি, বিল্লা রঙ্গাও বিয়ে করেনি, হ্যাঁ, রেপের আসামি ছিল। তো অকৃতদার ক্যান্ডিডেট, দ্যাট বি আ কোয়ালিফিকেশন না, আমি ব্যাচেলার বলে যা ইচ্ছে করবো। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিয়ে জনান্তিকে শোনা যাচ্ছে যে অমিত শাহকে বলেছেন যে
আই অ্যাম এ স্টুডেন্ট অফ ইনফ্যান্ট, আমাকে শিখিয়ে নেবেন। রাজ্যের প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন সাংসদ, 2-3টে সংস্থার চেয়ারম্যান, তিনি যখন এই কথা বলেন, রাজনৈতিক মহলের কিরকম শুনতে লাগে অরুণাবদার কাছ থেকে শুনে নেব। আমি আনন্দবাজার থেকে বলছি, আনন্দবাজার দেখেই বলি যে আমি বাচ্চা, আমাকে শেখান। বাচ্চা কিসে? পকেট মারিতে? আগে ভালো পকেট মেরেছি, চুরিচামারি করেছি, মানে এখন ডাকাতের কাছে গিয়ে বলছে আমাকে শেখান ডাকাতিটা, ওকে শেখাবে? মানে এরম মানে লজ্জাহীন লোক আমি দেখিনি। এতদিন বললো আমার সঙ্গে